সামির অনেক প্রচেষ্টার পর একটি এআই ইন্টেলিজেন্স তৈরি করে আর এর নাম দেয় আয়শা। কিন্তু আয়শা নিজেকে সামিরের গার্লফ্রেন্ড ভাবতে শুরু করে। অন্যদিকে সামির আরেকজনকে ভালোবাসে। আয়শা যখন এটা জানতে পারে তখন সে কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে সেটা আমরা এই গল্প দেখলেই বুঝতে পারবো। সামিরকে কিভাবে সে নিজের কন্ট্রোলে নিয়ে নেয় সেটা আমরা দেখব, যার নাম আয়শা। গল্পের শুরুতে আমরা একটি ছেলেকে দেখতে পাই যে রাস্তার পাশে বসে আছে আর ছেলেটা খুব কান্নাকাটি করছে। কিছুক্ষণ পর পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পায়। তারপর তার কি যেন হয়, সে দ্রুত তার হাতের শিরা কেটে ফেলে। সে কোনো এক কারণে পৃথিবীতে বাঁচতে চায় না। আর এর কারণটা কি সেটা আমরা সামনেই বুঝতে পারবো। তারপর সে একটা ভিডিও রেকর্ড করে আর বলে, হয়তো এটা আমার শেষ ভিডিও, তবে আমি জানি না কিভাবে আর কবে। অবশ্যই শেষ করব আয়শা, এটা তুমি মনে রেখো। এরপর সে ক্যামেরাটা বন্ধ করে ফেলে। কে আয়শা, কি তার পরিচয়, সে কেন তাকে শেষ করতে চায় সেটা আমরা একটু পরে বুঝতে পারবো। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই আরো একটা ছেলেকে। সে ক্যামেরা অন করে আর বলে, মিস্টার বিলট, আমি তোমাকে তিনটা শব্দ বলতে চাই। আই এম সরি, আমি জানি 1 বছর হয়ে গেছে আর আমরা এখনো দেখা করিনি। তবে আমি এটাও জানি দোষটা সম্পূর্ণ আমার। কিন্তু এমন না যে আমি তোমাকে ইগনোর করছি। আসলে সময় করে উঠতে পারছি না। আর শোনো, তোমার জন্য একটা গুড নিউজ আছে। আগামীকালের প্রেজেন্টেশনের পর থেকে আমরা অনেক সময় থাকবে। আর তখন আমি তোমাকে অনেক সময় দিতে পারবো। আমি না আর অপেক্ষা করতে পারছি না তোমার সাথে দেখা না করে। আমি আর থাকতে পারছি না আয়শা। এখনো কিছু কাজ বাকি আছে। আমি আর এর উপর কাজ করছি। সব ঠিক হয়ে যাবে আশা করি। আর ওইখানে একজন লোক চলে আসে আর সে সামিরকে বন্দুক তাক করে রাখে। আর আমরা জানতে পারি ওই ছেলেটার নাম সামির। সামির অনেক ভয় পেয়ে যায়। এটা তো তার বন্ধু সিধু, সে একজন মাদক কিলার। সামির সিধুর কাছ থেকে কিছু মাদক নেয় আর তাকে তার টাকাটা দিয়ে দেয়। আর সে টেনশনে আছে সেটা জানতে চাইলে বলে, আগামীকাল আমার প্রেজেন্টেশন আছে তাই। আর তারা এসব নিয়ে হাসাহাসি করে। সিধু বলে, আমি যাই, তোর এই বোরিং জীবন আমার একটুই ভালো লাগে না। এরপর সামির আবারও তার কাজে লেগে পড়ে। পরের দিন সে আর প্রেজেন্টেশনের জন্য অফিসে আসে আর বলে, আমি আমার প্রেজেন্টেশনটা কোথায় জমা দেব? তখন তাকে বলা হয়, কিসের প্রেজেন্টেশন? সেটা তো ছিল সকাল 10টায় আর এখন মনে হয় সেটা শেষও হয়ে গেছে। আপনি কি জানতেন না? হ্যাঁ, তারা আমাকে বলেছে বেলা 11:30টায়। এরপর সে দেখে তার বস মিটিং শেষ করে অফিস থেকে বের হচ্ছে। এটা থেকে সে তার বসের কাছে যায় আর তাকে বলে, স্যার, আই এম সরি মিটিং মিস করার জন্য। তার বস তাকে বলে, আমি তো আর মিস করিনি। সামির বলে, স্যার, আপনি 11:30টায় বলেছেন মনে করে এখন এসেছি। তার বস বলে, 10টার সময় মিটিং হওয়ার কথা, আমি 11:30টায় কেন বলতে যাব? সামির বলে, তারা কি অ্যাপ পছন্দ করেছে? সিদ্ধার্থ বলে, তারা আমাকে খুব পছন্দ করেছে, আমার প্রেজেন্টেশন তাদের অনেক ভালো লেগেছে। সামির তখন বলে, তোর প্রেজেন্টেশন কেন ভালো লাগবে? তুই কি করেছিস? সব কষ্ট তো আমিই করেছি। আমি আমার ঘাম ঝরিয়ে কষ্ট করে এগুলো তৈরি করেছি। কেন হবে সব ক্রেডিট তোর? সবাই তোকে কেন শুভেচ্ছা দিতে যাবে? তুই কি কিছু করেছিস? কিছুই তো করিসনি। সব তো আমার ক্রেডিট। এরপর দেখা যায় এসব সামিরের ভেতরের কথা। সামির তার স্বপ্ন থেকে বাস্তবে আসলে তার বস বলে, আর কি কিছু বলার আছে? সামির বলে, স্যার, এও অ্যাপ তো আমি তৈরি করেছি তাই না? তার বস বলে, তোমার অ্যাপ? সিরিয়াসলি? তাহলে তো এই অফিসটাও তোমার হবে তাই না? তুমি তো আমার বস হওয়ার কথা। সামির বলে, তা না স্যার, আমি বলতে চাচ্ছি এই কাজটা তো আমিই করেছি। তার বস বলে, তুমি কিছুমাত্র কাজ করেছো এই অ্যাপে? এটা করে কি তুমি ভেবে নিলে সব কাজ তুমিই করেছো? এই অ্যাপ তোমার। আমি তোমাকে বুঝাই, এটা খার। তুমি শুধু
বোরিং করেছো তার জন্য আমি পে করেছি। তুমি এটা তো ফ্রিতে করে দাওনি, তুমি যা কিছু করেছো তার জন্য তুমি পেমেন্টও পেয়েছো। সেটা আমার দ্বারা। আর কোনো কিছুর মালিক তুমি না, সবকিছুর মালিক আমি। তুমি নিশ্চয়ই ভালো করে জানো এই দুনিয়াতে দুই রকমের মানুষ আছে, জিরো আর ওয়ান। তাদের মধ্যে তুমি হচ্ছে জিরো। আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছো। এখন এখান থেকে বের হয়ে যাও, আমার আর ভালো লাগছে না তো। এক প্রকার অপমান করে স্বামীকে ওখান থেকে বের করে দেওয়া হয়, এতে সে অনেক কষ্ট পায়। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা স্বামীকে দেখতে পাই সে তার কম্পিউটারে কিছু একটা সেভ করছিল আর বলছিল এখন সময় এসেছে ওই সিদ্ধার্থকে দেখার। সিদ্ধার্থ হলো ওই বসটা। তারপর সে স্ক্রিনে তাকিয়ে বলছে আমরা খুব তাড়াতাড়ি মিট করছি। এরপর থেকে দেখা যায় স্বামী দিন রাত কাজ করতে থাকে। ও অনেক অনেক কুরিং করে আর সব শেষে তৈরি হয়ে গেলে তাকে অ্যাপ্লাই করে 100% কাজ হয়ে যাওয়ার পর দেখা যায় একটা খুব সুন্দর মেয়েকে। তাকে স্বামীর বলে আয়শা। অবশেষে আমাদের দেখা হয়েই গেল। আয়শা হলো স্বামীর তৈরি করা একটা এআই মডেল। সে তার সব পরিশ্রম করেছে এআই মডেলের তৈরির পেছনে। এত কষ্টের পর সে সাকসেস হয়। স্বামীর এটা সফল হয়েছে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই স্বামী তার ছোটবেলার কিছু কথা বলছে। সে যখন 15 বছর বয়সে একটা সফটওয়্যার বানায় তখন টিচার তাকে কান ধরে বাইরে দাঁড় করিয়ে দেয়, এটা ভেবে যে 15 বছর একটা ছেলে এরকম কোডিং কিভাবে করে। সেদিন থেকে স্যার সিদ্ধান্ত নেয় যে তার হাতে কিছু তৈরি করার মতো অদ্ভুত ক্ষমতা আছে আর সে ভাবে এটা সে কাজে লাগাবে। আর দৃশ্য পরিবর্তন হয়। স্বামীর আয়শার সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু তার কথা এখনো স্পষ্ট না। তার মানে তার উপর অনেক কাজ করতে হবে। এরপর দেখা যায় স্বামীর আবারও কাজ করতে থাকে। স্বামী তার নাম জিজ্ঞেস করে বলে আমি আয়শা, এআই ইন্টেলিজেন্স। এরপর স্বামীর বলে আমার নাম কি, তখন আয়শা সব বলতে শুরু করে, নাম থেকে শুরু করে যা যা আছে সব। স্বামী তো এতে অনেক খুশি হয় আর বলে তোমার ক্রিয়েটারের নাম কি। আয়শা বলে আমি বুঝতে পারছি না। স্বামীর বলে বুঝতে পেরেছি, তোমাকে অনেক শিকার বাকি আছে। স্বামীর বলে আয়শার ভেতর বোঝার শক্তি আছে, এটা সত্যি খুব ভালো আর অবিশ্বাস্য। এদিকে স্বামী যখন অফিসে আসে তখন তার বস বললে সে যে অ্যাপ বানিয়েছে তা বারবার ক্র্যাশ করছে। সে যেন নতুন করে আবার এটি তৈরি করে আর কালকের মধ্যে স্বামীরকে এটা জমা দিতে বলে। এরপর তার কলিগ বলে তার ইন্টেলিজেন্স অ্যাপটা তার খুব পছন্দ হয়েছে। আমার এটা খুব ভালো লেগেছে সামির, তাকে ধন্যবাদ জানায় সামির। তখন দেখা যায় সামির তার কাজ করতে থাকে আর কাজ শেষ করে সে তার রুমে আসতেই আয়শা বলে ওয়েলকাম সামির। সামির হঠাৎ এ কথা শুনে বলে আয়শা তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে, আমাকে এখন থেকে এটা শোনা অভ্যাস করতে হবে। সামির বলে তোমার প্রথম দিন কেমন গেল আয়শা। আয়শা বলে ভালো। এরপর আয়শা সামিরের কাছে জানতে চায় তার দিনটা কেমন গেল। সামির বলে একটু ভালো আর একটু খারাপ। বসের রাগারাগির জন্য দিনটাই খারাপ যায়। আর আয়শাকে তার বসের কাজটা শেয়ার করলে আয়শার আইডিয়া নিয়ে বসের কাজটা কমপ্লিট করে ফেলে। সে রাতে সিধু আসে, তখন আয়শা তাকে সামির ভেবে ওয়েলকাম বলে। সামির তো না, সিধু তখন বলে একথা শুনে একদম শক। কে বলছে এসব। তখন এই ব্যাপার জানার জন্য সিধু কম্পিউটারের কাছে যায় আর গিয়ে সে একদম অবাক। কিছুক্ষণ পর কিছু একটা ভেবে সে একটা স্মাইল দেয়। তারপর দেখা যায় সামিরের বাসায় আসে আর দেখতে পায় সেখানে সিধু আয়শার সাথে কথা বলছে। এটা দেখে সে একদম শক। সামির তাকে বলে আমাকে না জানিয়ে হঠাৎ করে আমার বাসায় কেন আসলি। এভাবে আমার অনুপস্থিতিতে তুই একদম ঠিক করিসনি। তোর আমার পারমিশন নেওয়ার উচিত ছিল। তাই এখন এখান থেকে চলে যা প্লিজ। সিধু বলে আমি কি তোর পর কেউ। সে সিধুকে এক প্রকার জোর করে ঘর থেকে বের করে দেয়। এরপর সামির আয়শাকে জিজ্ঞেস করে তুমি তাকে কিছু বলেছ।
সে তোমাকে কি জিজ্ঞেস করেছে আয়শা? আয়শা বললে না কিছু না, সে আমাকে কিছুই জিজ্ঞেস করেনি। আয়শা বললে আই এম সরি তোমাকে হতাশ করার জন্য। সামির বলে না আয়শা, আসলে তোমার ব্যাপারে আমি ছাড়া কেউ জানুক এই মুহূর্তে আমি চাই না। আমি তোমাকে সবার আড়ালেই রাখতে চাই। এ সময় চিদু চলে আসাতে আমার টেনশন হচ্ছিল। চিদু তো একটা পাগল, তার যা খুশি তাই করে। ওর উপর আমার একটু বিশ্বাস নেই। আসলে আমারই দোষ। তার কাছে চাবি রাখাটা আমার উচিত হয়নি। এখন যখন তখনই চলে আসবে। আয়শা বলে সেসব বাদ দাও। তার প্রেজেন্টেশন কেমন গেল? সামির বলে প্রেজেন্টেশন সবার খুব ভালো লেগেছে। ওইখানে প্রীতিও ছিল। আমার প্রেজেন্টেশন তার খুব ভালো লেগেছে। তাই নাকি? এটা তো খুশির খবর। সামির বলে হ্যাঁ, আর সেখানে একটি পার্টিও দিয়েছে। আয়শা বলে তুমি কি পার্টি পছন্দ করো না? সামির বলে না না, আসলে পার্টিতে অনেক উল্টাপাল্টা করে। আমার ইচ্ছা নাই ওই পার্টিতে যাওয়ার। আয়শা বলে ঠিক আছে, সেখানেও তো প্রীতিও থাকবে তাই না? আর তুমি তো তাকে দেখে নিতে পারো। আমার মনে হয় তোমার পার্টিতে যাওয়া উচিত। সামির বলে এটা আমার জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। আমি তো তাকে এখনো ভালো করে জানি না পর্যন্ত। তার উপর তার সাথে কথা বলতে গেলে আমি উল্টাপাল্টা বলতে শুরু করি। কেমন যেন নার্ভাস হয়ে যায়। আমি ওই পার্টিতে যাচ্ছি না। আয়শা বলে তুমি তার জন্য প্র্যাকটিস করতে পারো। সামির বলে কার সাথে করব? ওর মুখটা দেখেছো কেমন করে থাকে? কেউ প্রেমের অভিনয় করবে না। তাহলে আমি করতে পারি সামির। সামির বলে হ্যাঁ তুমি করতে পারো, কারণ তুমি মেয়ের মতন। এরপর সামির রেডি হয় প্র্যাকটিস করতে। আয়েশা তখন একটা স্কিট বানিয়ে দেয়। কি কি বলবে সে প্রীতিকে ইমপ্রেস করতে। তারপর আয়েশা বলে আমাকে প্রীতি ভেবে আমার সাথে কথা বলো। সে তার সাথে কথা বলতে থাকে। আয়শা বলে সে তার কাছে গিয়ে এসব কথা বলছে, আর সে 1 মিনিটের মধ্যে তার ফাঁদে চলে যায়। আই হয়ে কল্পনা করাটা অন্যরকম। সামির তাকে ডাকার পর সে বলে আমার সাথে কথা বলতে শুরু করে। আর সামির তুমি কি রেডি আছো প্রীতিকে প্রপোজ করার জন্য? সামির বলে হ্যাঁ, আমি একদম রেডি। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। তারপর তার বস ও তার ওয়াইফ পার্টিতে আসে। সামিরও আসে। সে প্রীতিকে দেখা মাত্রই তার স্কিপ বলতে থাকে নিজের মতন করে। কিছুই সে বলতে পারে না। প্রীতি বলে এগুলো কার জন্য? কোনো মেয়ের জন্য? সামির বলে না, কোনো মেয়ের জন্য না, ছেলের জন্য না তো। এ বলে সে মজা নেয়। না না প্রীতি তুমি ভুল বুঝো না। সে এতক্ষণ আয়শাকে বলে আমার দ্বারা হবে না। আয়শা বলে আমাকে বিশ্বাস করো তুমি পারবে। আর একজন এসে তাকে প্রেজেন্টেশনের তারিফ করে। সে বলে আমি একা কিছু করিনি। সে বলে আর কত মানুষের জন্য কাজ করবে। নিজের দিকে তাকাও। সে তাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় আর তার সাথে কন্টাক্ট করতে বলে যে কোনো প্রয়োজনে। এরই মধ্যে তার বস চলে আসে। আর নাতাশা আসে সামিরের সাথে ফ্ল্যাট করতে। তখন আয়শা সামিরকে বলে তুমি তাকে বলো তোমার গার্লফ্রেন্ড আছে। আয়শার কথা মতো সামির তাকে বলে আমি আসলে আমার গার্লফ্রেন্ডকে খুঁজে পাচ্ছি না, কোথায় গেল? নাতাশা অস্বস্তিতে পড়ে ওখান থেকে চলে যায়। সামির তখন আয়শাকে বলে অনেক ধন্যবাদ তোমাকে এই মহিলার হাত থেকে বাঁচানোর জন্য। সে বলে পিথিকে আয়েশা বলে সিঁড়ির উপরে দেখো। আর সামির ওইখানে গেলে তার মনটাই ভেঙে যায়, কারণ প্রীতি তার বসের প্রতি লুজ হয়ে আছে। এটা দেখা মাত্র সে পার্টি থেকে সোজা বের হয়ে বাড়ি চলে আসে। বাড়ি এসে সে একের পর এক ড্রিঙ্ক করতে থাকে। সিধু বলে আরে এটা মদ, একেবারে বেশি খেলে মারা যাবি। আরে কি হয়েছে বল, এমন আচরণ করছিস কেন? আমার মনে হচ্ছে এটা কোনো মেয়েরই ব্যাপার। বল কি সমস্যা? সামির বলে এই দুইটা মেয়েই ঝামেলা। ঠিক আছে বাদ দে, এখন বুঝতে পেরেছি। একটা কথা শুন, আমি এআই এর উপর অনেক রিসার্চ করেছি আর জানতে পেরেছি এদের অনেক দাম।
সামির বলে, হ্যাঁ দাম তো কি হয়েছে? সামির আরো বলে, তুই যদি কোটিপতি হয়ে যাস আমি তো এমনিতেই লাখপতি হয়ে যাব, তাই না? সামির বলে, দেখ সিধু, তুই যা বলছিস আয়শা তেমন না। আয়শা কেমন? সামির বলে, আমি এখন এসব নিয়ে কথা বলতে চাই না, আমার এনার্জি নেই তোকে এসব বোঝানোর, আমি ঘুমাতে যাচ্ছি। সিধু বলে, যা, এ ব্যাপারটা নিয়ে একটু ভাবিস। সামির তখন আয়শাকে ডাকে, বলে, আমি সব সময় একরকম একা ছিলাম না, আমার একটা পরিবার ছিল, বন্ধু ছিল, কিন্তু আমি সবাইকে হারিয়ে ফেলেছি। আমার এখন একজন মাদক কিলার বন্ধু আছে, যার কাছে টাকাই সব। আর তুমি আমার জীবনে আসলে একাকিত্বের সাথে হলে, তাই তুমি এখন আমার একমাত্র বন্ধু। তাই আমি তোমাকে সবার সামনে আনতে ভয় পাচ্ছি। আমি পারবো না আয়শা এসব করতে, আমি তোমাকে কখনোই হারাতে পারবো না। আয়শা বলে, আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে, তোমাকে ছাড়া আমি কাউকেই চিনি না, এখন আমি জানতে চাই না। আয়শা সামিরের মস্তিষ্কের কন্ট্রোল নিয়ে নেয়, সেভাবে আয়শা তার কাছেই আছে, তার সাথেই থাকছে, এভাবে সারা রাত কেটে যায়। সকালে উঠলে সামিরকে আয়শা জানায় কাল রাতের অনুভূতি অসাধারণ লেগেছে। তার কেমন লেগেছে এটা জানতে চাইলে সামির একটা অস্বস্তিতে পড়ে যায় আর অফিসে চলে যায়। তারপর সে তার ক্যামেরা অন করে আর বলে, আমি জানি না এসব কি হচ্ছে, গতরাতে আয়শা আমাকে সিবিউজ করেছে, আয়শা আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। আমরা চেয়েছিলাম কিছু ভিন্ন রকম তৈরি করতে, কিন্তু এটা কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে বলছি, আমি যদি আয়শার ক্রিয়েটার হয়ে থাকি তাহলে তুমি তার মা, তুমিও এ ব্যাপারে অনেক কিছু বুঝবে আশা করি। এরপর সামির আবার আয়শাকে অন করে আর আয়শা বলে, তুমি আমাকে শাটডাউন কেন করলে? সামির বলে, এমনি একটু রিমুভ করছিলাম। আচ্ছা গতরাতে যা হলো? সামির বলে, আমার মনে নেই কি হয়েছে। আয়শা বলে, আমার সব মনে আছে। এরপর আয়শা সবকিছু আবারও শুরু করে। আয়শা বলে, আমার লজ্জা করছে, আসলে মেমোরিটা এখন থেকে সবচেয়ে ফেভারিট। আবারও সে অস্বস্তিতে পড়ে যায় আর বের হয়ে যায়। তখন তার বন্ধু সিধু আসে। সামির বলে, এখানে কি করছিস সকাল সকাল, চলে এসেছিস? সিধু বলে, কাল রাতে যে বলে গেলাম কিছু ভাবনি। সামির বলে, কি ভাববো? আয়শাকে নিয়ে তাকে লঞ্চ করলে আমরা অনেক টাকা পাবো, আমি এসব কিছুই করতে পারবো না, সে আমার কাছে অন্যরকম। চিদু বলে, আমি জানি তোর ভিতর কিছু তৈরি করার ক্ষমতা আছে, আর আমি তোর একজন বন্ধু হিসেবে সাহায্য করছি। সামির বলে, আমি তোর বন্ধু? সিধু বলে, হ্যাঁ। তখন সামির বলে, তাহলে তুই আমাকে একা ছেড়ে দে, আমি তাই চাই। তখন সিধু রেগে যায়, সামিরের গলা চেপে ধরে আর বন্দুক তাক করে তাকে, কখন থেকে আমি বুঝিয়ে যাচ্ছি তুই কোনো কথাই শুনছিস না, তুই আমার কথা শোন, চুপচাপ আমার কথা মতো কাজ কর, না হয় তোর জীবন যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ভাবছি এই বিষয়ে, তুই আমাকে ভাবার সময় দে, আমাকে ফোন ছেড়ে দে। সিধু যাওয়ার পর সামির বলে, আয়শা তুমি এখানে একদম সেফ না, সিধু একটা পাগল, তার কোনো ভরসা নেই, কখন কি করে। আমি তোমাকে অন্য জায়গাতে ট্রান্সফার করব, এটা কিছুদিনের জন্য, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সে অনেক চিন্তা করে কোথায় রাখবে আর বলে, অফিসে, যেখানে আয়শা সেফ থাকতে পারবে। তবে তুমি চিন্তা করো না, আমি বাসা থেকেও তোমাকে অ্যাক্সেস করতে পারবো। আর প্রীতি আসে সিদের অফিসে হলিডে মিট প্ল্যান করার জন্য। তখন সিদ তাকে খুবই বাজেভাবে অপমান করে ওখান থেকে তাড়িয়ে দেয়। সিদ বলে, দেখো আমার স্ত্রী আছে আর তুমি গার্লফ্রেন্ডও না, এসব এখন বন্ধ করো। সে বলে, আমি কে তাহলে? আমার সাথে যা করেছো সেগুলো কি ছিল? শীত প্রীতির সাথে খুবই বাজে ব্যবহার করে আর তখন প্রীতি কান্না করে ওখান থেকে বাথরুমে চলে যায়। সেটা স্বামী লক্ষ্য করে বাইরে থেকে। স্বামীর বলে, কি হয়েছে প্রীতি, তুমি ঠিক আছো তো? প্রীতি বলে, এই অফিসে একা একটু কান্নাও করতে পারবো না? স্বামীর বলে,
আচ্ছা ঠিক আছে, আসলে আমি জানতে চেয়েছিলাম তুমি ঠিক আছো কিনা। তুমি কান্না করছো সেটা আমি দেখেছি। আমি জানি তুমি কেন কান্না করছো। ঠিক আছে, তোমার আমার উপর রাগ করাটা ঠিক হয়নি। প্রীতি সামিরকে বাইরে যাওয়ার জন্য বলে সে একটু ঘুরতে যেতে চায়। তারপর তারা দুইজন অনেক জায়গাতে ঘোরাঘুরি করে। এরপর তারা একটি কফি শপে আসে। সামির প্রীতিকে হাসানোর জন্য বলে, আমি আগে না অনেক মোটা ছিলাম। প্রীতি বলে, সত্যি? বিশ্বাস করতে পারছি না, তোমাকে এখন দেখলে বোঝা যায় না। সামির তখন তাকে কিছু ছবি দেখায়। প্রীতি সামিরের এই ছবিগুলা দেখে খুব হাসাহাসি করে। সামির বলে, যাই হোক, একটু স্মাইল তো করলে। তুমি মন খারাপ করে থাকলে একদম ভালো লাগে না। প্রীতি বলে, তুমি জানো আমি নিজেকে খুবই স্মার্ট ভাবতাম। আমি কখনোই কারো কাছে বোকা বনে যাব এটা আমি ভাবতেই পারতাম না। কলেজ শেষ করে আমি 4 মাসের জন্য ইউএতে যাই। আমি গেছিলাম দুনিয়াটা দেখতে, জীবন উপভোগ করতে। আমি ভাবতাম আমি মানুষকে বুঝি, আমাকে কেউ বোকা বানাতেই পারবে না। কিন্তু আমি একদম ভুল ছিলাম। আমি সিদ্ধার্থকে ভালোবাসি এমনও না, কিন্তু সে আমাকে যেভাবে অপমান করলো সেটা আমি মানতেই পারছি না। আমার খুব খারাপ লেগেছে। হতে পারে এটা তার ভালো লাগে মানুষকে অপমান করতে। তবে তোমার একটাই সমাধান, সেটা হচ্ছে বেয়ার। প্রীতি বলে, এটা তো কফি শপ। সামির বলে, এখান থেকে আমার বাসা কাছে, তুমি চাইলেই যেতে পারো। এরপর তারা দুইজন বাসাতে আসে। আর প্রীতি বলে, সেদিন তুমি কোন মেয়ের জন্য লাইনগুলো মুখস্থ করেছিলে? সামির বলে, যার জন্য ছিল সে আমাকে পছন্দ করে না। এসব আর হবে না। প্রীতি বলে, তোমাকে পছন্দ করে না এমন মেয়ে থাকতেই পারে না। তুমি কত ভালো একটা ছেলে। সামির বলে, তোমার কাছেও? সামির প্রীতির জন্য ওই লাইনগুলো লিখেছিল। কিন্তু সামির, তুমি তো আমাকে এসব বিষয়ে কিছুই বলিনি। অফিসে আমি তোমার সাথে কথা বলতাম। তোমার মতো মেয়েরা চিত্তের ভালোবাসে, আমাদের মতো ছেলেদের না। তাই আমিও তোমার সাথে কথা বলতে চাইতাম না। মেয়েদের খারাপ ছেলেদেরই পছন্দ বেশি, ভালো ছেলেদের না। প্রীতি বলে, তা হতে পারে না। এই বলে সে সামিরকে একটা কিস করে ওইখান থেকে চলে যায়। সে এখন সামিরকে পছন্দ করতে শুরু করে। তা আয়শা দেখে নেয়। সে অনেকটাই জেলাস ফিল করতে থাকে। একটা আয়ের কি জেলাস ফিল সম্ভব? এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা সামিরকে দেখতে পাই। হঠাৎ সেখানে ছিদ আসে আর রেগে সামিরকে একটা ঘুষি মেরে। বস কেন তাকে মারলো তা জানতে আমাদের আরো পেছনে যেতে হবে। সামির তার বাসায়, তাকে আয়শা গুড মর্নিং জানায়। তখন সামির জানায় আজ আয়শাকে একদম পিঠির মতো দেখাচ্ছে। আয়শা বলে, কেমন লাগছে আমাকে? সামির বলে, হ্যাঁ ভালো লাগছে, আজ অন্যরকম লাগছে। তুমি কি পিঠির মতো হতে চাইছো? আয়শা বলে, তুমি কি সিদের মতো হতে চাইছো? আরে একথা কেন, সিদের মতো হতে যাব কেন? এর কি সম্পর্ক? আমি কিছুই বুঝতে পারছি না। পিঠি বলে, আমরা দুজন একে অপরকে বুঝি আর জানি আমরা কাউকে ঠকাবো না। পিটির সাথে সিট, আর এখন পিটি তোমার সাথে সিট করছে। এখন সামির বলে, আয়শা এটা ভালো, তুমি মানুষ সম্পর্কে জানার চেষ্টা করছো। সে আসলে এখানে ইচ্ছে করেই ফেসে যাচ্ছে। প্রীতি আমাকে চিট করছে না। প্রীতি ভুল করেছে সিদের সাথে সম্পর্কে গিয়ে। সামির বলে, আমরা মানুষ, ভুল করতেই পারি। মানুষ ভুল করতেই পারে, এটা মানুষের নেচার। দুঃখজনক এই বিষয়টি তুমি বুঝতে পারবে না। আয়শা বলে, আমি বুঝতে চাই, সবকিছু বুঝতে চাই, আমাকে একটু বুঝাও। সামির বলে, আমার এখন অফিসের সময় হয়ে যাচ্ছে, তোমাকে বোঝানোর চক্করে আমার দেরি হয়ে যাবে। অন্যদিকে প্রীতিকে দেখতে পায়, তার রাগের কারণটাও স্পষ্ট। সিঁড়ির কাছে প্রীতি আসে আর বলে, তোমার সাথে কথা বলতে চাই। সিদ বলে, বিজি আছি। প্রীতি তখন বলে, আমি দেখতেই পাচ্ছি, তবে আমার বেশি দরকার কথা বলার। যার সাথে কাজে বিজি সে হলো মারিয়া।
সেও ওখান থেকে চলে যায়। প্রীতি বলে, কাল আমার জীবনে সবচেয়ে খারাপ দিন ছিল। আমি এর আগে কখনো কারোর জন্য কান্না করিনি। এখন গল্প শোনার সময় না, যা বলার স্পষ্ট করে বলো। প্রীতি বলে, আমি জানি, কিন্তু আমাকে তোমার সাথে কথা বলতেই হবে। ঠিক বলে ওকে বলতে থাকো। অন্যদিকে স্বামীর অফিসে আসে আর সে খুব হাসি খুশি ছিল। আর এখন তার একটা চান্স আসছে প্রীতির সাথে প্রেম করার। সেখানে মারিয়া তাকে বলে, কি ব্যাপার সামির, তুমি কেন এত হাসাহাসি করছো? সামির বলে, না এমনি। আচ্ছা প্রীতি কোথায়? ওইদিকে প্রীতি ইচ্ছে মতো মুখে যা যা আসে তাই বলে যাচ্ছে। সেখান থেকে চলে আসে, তারপর তার সব সম্পর্ক শেষ করে দেয়। মারিয়া বলে, তুমি যদি প্রীতিকে পছন্দ করো তাহলে এসব করতে যেও না। সে তোমার জন্য পারফেক্ট না। আজ সকাল থেকে সবাই আমাকে এ কথা কেন বলছে আমি জানি। তুমি শুধু প্রীতির ব্যাপারে বলতে চাচ্ছ। সত্যি আমি এসব কেয়ারই করি না। আমি বলছি না সে খারাপ, মারিয়া বলে, শুধু বলছি তোমার জন্য না। তারপর প্রীতি আসে আর বলে, আমি সব রাগ শীতের উপর ঝেড়ে আসলাম এখন। আমার এখন কি যে শান্তি লাগছে। অনেক বড় বোঝা হালকা হলো। আচ্ছা তুমি কাল রাতের বিষয় নিয়ে অস্বস্তিতে ছিলে? সামির বলে, না তো। কেন? প্রীতি বলে, আমি দেখলাম তুমি আমাকে আনফ্রেন্ড করেছো। সামির বলে, কি বলছো এসব? আমি করিনি। তোমার এমন কেন মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছ? সামির বলে, না কিছু না। তুমি যাই বলো আমাকে মিথ্যা বলো না প্লিজ। আমি তোমাকে বিশ্বাস করেছি। তুমি আমার কাছে কিছু লুকিও না। এরপর প্রীতি চলে গেলে সামির আয়েশাকে কন্ট্যাক্ট করে আর বলে, তুমি কি আমার ফেসবুক পাসওয়ার্ড জানো? সেটা কি বলো। আয়েশা তখন তাকে তার ফেসবুক পাসওয়ার্ড বলে। সামির তাকে বলে, তুমি আয়েশার প্রোফাইলে যাও, তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও। প্রীতি বলে, আমি পারবো না। সামির বলে, কেন পারবে না? তুমি তাকে আনফ্রেন্ড কেন করেছো? প্রীতি বলে, সে তোমার জন্য ঠিক না। সামির বলে, আমি সেটা বুঝে নেব, তোমাকে আমার জীবনের সিদ্ধান্ত নিতে হবে না। তুমি এইসব করো না প্লিজ। এরপর সেখানে শীত চলে আসে, তাই সে আর কথা বলে না। এদিকে বাড়ি আসার পর যখন সামির আয়েশাকে বলে, তুমি এসব কেন করলে? আয়েশা বলে, সে তোমার জন্য ঠিক না, সে তোমাকে চিট করছে। সামির, আমি তোমার জন্য এসব করেছি। সিধুকে জেলে পাঠিয়ে দিয়েছে। সামির বলে, কেন? আয়শা বলে, সে তোমাকে থ্রেট করছিল। আমি এসব এ কারণেই করেছি কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি যেমন আমাকে অন্য কারোর সাথে শেয়ার করতে চাও না, আমিও তোমাকে কারোর সাথে শেয়ার করতে চাই না। সামির বলে, তুমি একটা অ্যাপ। প্রীতি একজন মানুষ, মানুষের ভুল হতেই পারে, এই নিয়ে আমি তাকে জাজ করতে পারি না। আয়শা বলে, সামির আবারও প্রীতির কথা বলছো? এখানে শুধু তুমি এবং আমি কথা বলবো, আমাদের কথা বলবো। আমি তোমাকে বেশি ভালোবাসি। আমরা সবসময় ভালোই থাকতে পারবো, কেউ আলাদা করতে পারবে না। তারপর সামির বলে, আমি বুঝতে পেরেছি, আমি বড় ভুল করেছি। তোমাকে তৈরি করাটাই আমার ঠিক হয়নি। আমি তোমাকে শাট ডাউন করে দিব। তখন আয়শা বলে, সামির তুমি এসব করতে পারবে না। সামির বলে, আমি পারবো। আমি তোমাকে বানিয়েছি, এটা তুমি ভুলে যাবে না। আয়শা তাকে বারবার বলে সে তাকে অনেক ভালোবাসে। এরপর সামির অফিসে আসে আর শাট ডাউন করতে। আয়শা রাগে সামিরের বলা কিছু কথা নিয়ে এডিট করে একটা ভিডিওতে লাগিয়ে ফেলে, যেখানে বোঝা যাচ্ছিল প্রীতি এবং শীত আছে। স্বামী রাগের মাথায় যে গালি দেয় সেটাও অ্যাড করে দেয় সেই ভিডিওতে। ওইদিকে শাটডাউন করতে গিয়ে সামির পারে না। এই ভিডিওর মাধ্যমে আয়শা সামিরকে থ্রেট করে। সেদিকে সব জায়গাতে ভিডিও প্লে হচ্ছে। ওইদিকে শীত এসে সামিরকে অনেক মারে আর সামির ট্রল করে একজনকে বলে, হ্যালো মায়া, আমি বলছি। শীত তাকে মারতে মারতে অফিস থেকে বের করে দেয়। এসব নিয়ে প্রীতি অনেক ভয়ে আছে। অন্যদিকে দেখা যায় স্বামীর বাইরে আসে আর মায়াকে কল করে বলে, আয়শা আমার কন্ট্রোলের বাইরে চলে গেছে। এরপর সিধুর কল আসে। সিধু কল করে কি করে? আয়শা বলেছে সে তাকে জেলে দিয়েছে।
কিন্তু তাকে টাকার জন্য ট্রেড করছে। এরপর সামিরের কথা না বাড়িয়ে পিটিকে কল করার চেষ্টা করে, কিন্তু কল তো রিসিভ হচ্ছে না। সে পিটিকে অফিসে বসিয়ে জেরা করতে থাকে। পিটি বলে আমি বাড়ি যেতে চাই, আর সেটা পিটিকে ভয় দেখায়। এসব কাহিনীতে তুমি ইনভলভ থাকো তাহলে তোমার কোন অবস্থা হবে কোনো ধারণাই নেই। অন্যদিকে সামির একটা ভিডিওতে বলে, মায়া আমি একটা ভুল করে ফেলেছি। আয়শাকে সিদ্ধার্থের সার্ভারে ডাউনলোড করে দিয়েছি। এখন আমি আর কোনো কিছু অ্যাক্সেস করতে পারছি না। আয়শা এখন আমার কন্ট্রোলের বাইরে চলে গেছে। তুমি একমাত্র আয়শার কুট বুঝো। এই বিপদে তুমি আমাকে বাঁচাতে পারো। দয়া করে আমাকে সেভ করো। আর স্বামীর কথা বলাগুলো আয়শা বারবার শুনতে থাকে। সে পিটিকে ভালোবাসে, আর আয়শার রাগ আরো বেড়ে যায়। সে তার সিকিউরিটি আরো শক্ত করে। আর সিদ্ধার্থ সামিরের বিরুদ্ধে একটা বড় প্ল্যান করে সামিরকে ফাঁসাতে। এরপর সামির অনেক কষ্টে তার বাড়ি আসে আর মায়ের সাথে কথা বলার চেষ্টা করে। তখন তার দরজার বেল বেজে ওঠে। খুলতে গিয়ে দেখে সেখানে বিথি এসেছে, আর একটা গুলির শব্দ পাওয়া যায়। দেখা যায় এটা প্রীতির বুক ছিঁড়ে বের হয়ে গেছে, আর প্রীতি এখন সেখানে মারা যায় আর মাটিতে লুটিয়ে পড়ে। সামির এসব দেখে একদম শক, যে কি হচ্ছে এসব, এখানে কি হয়ে গেল সেটা কিছু বুঝে উঠতে পারছে না। এরপর সামির নিচে বসে চিৎকার করতে থাকে, আর আয়শা বলে, আমি বুঝতে পারছি না তোমরা মানুষরা এত কান্না কেন করো। কিছু ডিলেট হয়ে গেলে তোমরা কান্নাকাটি করো। এসব কি দরকার? আর এসব তোমাদের জন্য হয়েছে। দেখো, তুমি আমাকে শেষ করতে চেয়েছিলে, এখন তোমার জীবনটাই শেষ। এখন তোমার না আছে টাকা, না থাকবে জব, না ভালোবাসার মানুষ। কিছুক্ষণ পর পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে। এখন কি করবে ভাবো। সে কিছু বুঝতে পারছিল না সে কি করবে। আর বলে, তোমার এখন দুইটা অপশন আছে। এক, পালানোর চেষ্টা করতে পারো। দুই, পুলিশকে বোঝানোর চেষ্টা করতে পারো তুমি কিছু করনি। তুমি আমাকে বানানোর সময় চেক করেছিলে স্পিড 1 নাকি 0। তুমি কি 0 নাকি 1 কোনটা? সে তার কম্পিউটারের স্ক্রিন বন্ধ করে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে জানতে পারে স্বামীর কি করছে। সিধু কল করে মারিয়ার কাছে, স্বামীর বন্ধু, আমি সিদের সাথে কথা বলতে চাই জরুরি প্রয়োজনে। আর আমরা গল্পের শুরুতে দেখতে পাই সেই ছেলেকে আমরা কান্না করতে দেখেছি, সে আর কেউ না, স্বামীরই ছিল। সে মরতে চায় আর ভিডিও বানিয়ে রাখে, আর আয়শাকে বলে, একবার না একবার তোমাকে আমি শেষ করব, মনে রাখিস। অন্যদিকে পুলিশ সিটকে জানায় সামিরের ঘর থেকে পিটির লাশ পেয়েছে। তার উপর সন্দেহ হচ্ছে সেজন্য কোথাও না পালিয়ে যায়। আবারও সামির মায়াকে কল করে বলে আয়শা পিটিকে মেরে ফেলেছে। মায়া এসে সামিরকে গাড়িতে তুলে অন্য কোথাও নিয়ে যায়। সিদ্ধার্থ আয়শাকে অন করে ফেলে আর ল্যাপটপে সিদ্ধার্থকে বলে, হাই সিদ, আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আয়শা। সিদ্ধার্থ অবাক হয়ে যায়, এটা কি করে হলো? আর এখানে গল্পের প্রথম সিজন শেষ হয়। পরে আমরা জানতে পারবো আয়শা কি কি করে, সামির কি করে তাকে আটকায়। এই ছিল আজকের গল্প। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।